ঠিক আছে। তাহলে এই গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লবটা কি না, গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লবটা হলো এমনই এক বিপ্লব যেখান থেকে মানুষ কী করেছিল না, তার খাদ্যের যোগান বৃদ্ধি করতে পেরেছিল। যদি আমরা ভারতের ক্ষেত্রে দেখি গ্রিন রেভলিউশনটা, তাহলে আমরা জানি যে 1960-এর দশকে গ্রিন রেভলিউশনটা হয়েছিল। এবং কেন হয়েছিল না, স্বাধীনতার পূর্বে বা স্বাধীনতার আগে কী ছিল, মানুষ আমাদের ভারতের ক্ষেত্রে যদি বলি যে 70 থেকে 75% মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকা সত্ত্বেও মানুষ তার খাদ্যের যোগান সঠিক মাত্রায় উৎপাদন করতে পারেনি। ঠিক আছে। তো এই খাদ্যের যোগান পরিমাণ সঠিক মাত্রায় উৎপাদন করার জন্য বা যোগানের পরিমাণ বৃদ্ধি করার জন্যই এই গ্রিন রেভলিউশন করা হয়েছিল। 1950-এর দশকে আমাদের আন্তর্জাতিক গম গবেষণা কেন্দ্র রয়েছে হচ্ছে মেক্সিকোতে। ওই মেক্সিকোতে আন্তর্জাতিক গম গবেষণা কেন্দ্রতে ডক্টর নরমান বার্লগ এবং ডক্টর হাসার, এই দুই বিজ্ঞানী মিলে উচ্চ ফলনশীল গমের বীজ আবিষ্কার করেছিলেন। এবং এরপর থেকেই 1960-এর দশকে গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লব ঘটেছিল। ঠিক এই জন্যই আন্তর্জাতিক গ্রিন রেভলিউশন বা আন্তর্জাতিক সবুজ বিপ্লবের জনক বলা হয় ডক্টর নরমান বার্লগ। ঠিক আছে, কী বলা হয় না, ফাদার অফ গ্রিন রেভলিউশন, ফাদার অফ গ্রিন রেভলিউশন, ফাদার অফ গ্রিন রেভলিউশন, ফাদার অফ গ্রিন রেভলিউশন ইন ওয়ার্ল্ডে। বিশ্বের ক্ষেত্রে হয় যে ফাদার অফ গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লবের জনক কে, তাহলে কে হবে না, নরমান বার্লগ, ডক্টর নরমান বার্লগ। অনেক সময় আবার প্রশ্ন আছে যে 1950-এর দশকে যখন প্রথম ওই ইন্টারন্যাশনাল হুইট যে সংস্থাটা রয়েছে, যেটা হচ্ছে তোমার রয়েছে কোথায়, মেক্সিকো সিটিতে, সেই মেক্সিকো সিটিতে কী হয়েছিল না, উচ্চ ফলনশীল গমের বীজ বা হাই ইল্ডিং ভ্যারাইটি অফ সিডস, হুইট সিডস যে আবিষ্কার করা হয়েছিল, সেটা করেছিলেন কে, ডক্টর নরমান বার্লগ। ওনার সঙ্গে আরেকজন সায়েন্টিস্ট ছিলেন, তিনি হচ্ছেন ডক্টর হাসার, তিনি হচ্ছেন ডক্টর হাসার। এটা অনেক সময় পরীক্ষায় পড়ে, এটা মাথায় রাখবে যে নরমান বার্লগের সঙ্গে আরেকজন সায়েন্টিস্ট ছিলেন ডক্টর হাসার। এই দুইজন সায়েন্টিস্ট মিলে প্রথম 1950-এর দশকে প্রথম হাই ইল্ডিং ভ্যারাইটি অফ সিডস অর্থাৎ উচ্চ ফলনশীল গমের বীজ আবিষ্কার করেছিলেন। তাহলে এটা গেল হচ্ছে ওয়ার্ল্ডের ক্ষেত্রে। এবার আমরা যদি ইন্ডিয়ার ক্ষেত্রে বলি যে সবুজ বিপ্লবের জনক কে, সবুজ বিপ্লবের জনক ভারতের ক্ষেত্রে, ভারতের সবুজ বিপ্লবের জনক কে, এম.এস. স্বামীনাথন। এম.এস. স্বামীনাথন হলেন ভারতের সবুজ বিপ্লবের জনক। ওকে, তাহলে এই যে ব্যাকগ্রাউন্ডটা বললাম আমি আরেকবার বলে দিচ্ছি যে সবুজ বিপ্লব কেন হয়েছিল। আমাদের যদি ভারতের ক্ষেত্রে বলা হয়, অনেক সময় প্রশ্ন আছে যে ভারতের সবুজ বিপ্লব কেন হয়েছিল, তাহলে তোমাদের এটা জানতে হবে যে ভারতে স্বাধীনতার আগে বা স্বাধীনতার পূর্বে যে কৃষি পদ্ধতি ছিল সেটা কেমন ছিল, অনুন্নত ছিল এবং জীবিকা সত্তাভিত্তিক। অর্থাৎ কি, যেখানে মানুষ শুধুমাত্র তার খাদ্যের যোগানের জন্য বা খাদ্যের জন্য জীবিকা নির্বাহের জন্য কৃষিকাজ করে থাকতো। তাহলে যেহেতু অনুন্নত বা জীবিকা সত্তাভিত্তিক ছিল, সেহেতু আমরা কি জানবো যে এই কৃষিতে কী ছিল না, কোনো যন্ত্রাংশের ব্যবহার ছিল না। তার সঙ্গে সঙ্গে কি, এই কৃষি থেকে কোনো যে উৎপাদনটা হতো সেই উৎপাদনের যে পরিমাণ, তার পরিমাণটা অনেক কম ছিল। আমরা যদি বলি যে হেক্টর প্রতি উৎপাদন বা মাথাপিছু উৎপাদন, সেটাও নিশ্চয়ই কম ছিল, তাই তো। তাহলে হেক্টর প্রতি উৎপাদন বা মাথাপিছু উৎপাদন বা টোটাল যে উৎপাদন সবই কম থাকার জন্যই কী হতো না, সেই সময়কার যদি আমরা ভারতের ক্ষেত্রে যদি বলি যে 70 থেকে 75% মানুষ, কত বললাম, 70 থেকে 75% মানুষ তখন কী ছিল, কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিল। কিন্তু তার সত্ত্বেও ভারতে অনেক মানুষ ছিল যারা খেতে পেত না, খাবারের অভাব ছিল। ঠিক এই কারণেই কী হয়েছিল না, প্রথম ভারতে 1950 সালে পরিকল্পনা কমিশন গঠন করা হয়েছিল। 1950 সালে, আমি এটা ইরেজ করে দিচ্ছি, 1950 সালে পরিকল্পনা কমিশন গঠন করা হয়েছিল বা প্ল্যানিং কমিশন গঠন করা হয়েছিল। যে প্ল্যানিং কমিশন ওই 5 ইয়ার প্ল্যান বা আমরা যাকে বলি পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে এসেছিল। ওই পঞ্চবার্ষিকী পরিকল্পনার মধ্যে যে প্রথম 5 ইয়ার যে প্ল্যানটা ছিল, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল, সেখানে কী করা হয়েছিল না, সেখানে কৃষির উপর বেশি জোর দেওয়া হয়েছিল বা কৃষিকার্যের উপর বেশি জোর দেওয়া হয়েছিল। কিন্তু দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে এই গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লব নিয়ে আসা হয়েছিল বা সবুজ বিপ্লব প্রথম শুরু হয়েছিল। তাহলে তার সালটা যদি বলা হয় যে সবুজ বিপ্লব ঠিক কোন দশক যদি বলা হয়, তাহলে কী হবে না, 1960s, অর্থাৎ কি 1960-এর দশকে শুরু হয়েছিল। আর যদি অ্যাকুরেট যদি সালটা অনেক সময় কোশ্চেন আসে, তখন কী হবে, 1966 থেকে 1967, এই সময় থেকে চলেছিল আপ টু 1976 থেকে
77। পুরো এই 10 বছরের যে সময়টা 1966 টু 1967, মানে এই 67 টু 77, এই যে 10 বছর যে সময়টা, এই 10 বছর সময়টাই আমাদের গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লবটা ঘটেছিল। ওকে, আচ্ছা, তাহলে গ্রিন রেভলিউশন যে ঘটেছিল বা প্ল্যানিং কমিশন বললাম কি না, তোমার ফার্স্ট প্ল্যানিং কমিশন যখন এসেছিল তখন কী হয়েছিল, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে কৃষিকাজের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল বা অধিক গুরুত্ব আরোপ করা হয়েছিল। ঠিক আছে, কিন্তু দ্বিতীয় যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল বা সেকেন্ড 5 ইয়ার প্ল্যান, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে গ্রিন রেভলিউশন শুরু হয়েছিল। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে গ্রিন রেভলিউশন শুরু হয়েছিল, সালটা বললাম। আচ্ছা, তাহলে এই সময় সরকারি পদক্ষেপ ঠিক কী কী ধরনের গ্রহণ করা হয়েছিল? সরকারি পদক্ষেপ কী ধরনের গ্রহণ করা হয়েছিল? না, সেই সময় কী ছিল যে কৃষির উৎপাদন যেন তেন প্রকারণা কী করতে হবে, বৃদ্ধি করাতে হবে। যে কৃষির উৎপাদন বৃদ্ধি করতে হবে, তাহলে কৃষির উৎপাদন বৃদ্ধি করতে গেলে আমাদেরকে কী করতে হবে? প্রথমেই যে কিছু যে বীজ, যে শস্যের যে বীজ হয় সেই বীজগুলোকে উচ্চ ফলনশীল বীজের প্রয়োজন হবে। তার সঙ্গে সঙ্গে কী করতে হবে না, আমাদের যন্ত্রাংশের ব্যবহার বাড়াতে হবে। কারণ যন্ত্রাংশের ব্যবহার আমরা যতক্ষণ না করবো ততক্ষণ কম সময়ে বেশি যে কাজ সেই কাজ আমরা করতে পারবো না। বা যেমন ধরো যে জায়গাতে বা যে জমিতে আমাদের জলসেচের প্রয়োজন সেইখানে কী হয় না, মেশিনারি তো দরকারই করবে, মেশিন তো দরকারই ওখানে। ঠিক একই রকমভাবে তার সঙ্গে ছিল কি না, কৃষি জমির উপর যে জনসংখ্যার একটা চাপ ছিল, সেই চাপকে কী হচ্ছিল না, চাপকে হ্রাস করার চেষ্টা করা হচ্ছিল আস্তে আস্তে। আর কি পদক্ষেপ নেওয়া হয়েছিল? গ্রামে যে মানুষদের মধ্যে যে আয়ের বৈষম্য ছিল তৎকালীন সময়ে, যে আমরা যদি দেখি যে 1950 বা 60-এর দশকে, সেই সময় কী ছিল, গ্রামে যে কৃষকরা বা গ্রামের যে মানুষ তাদের মধ্যে আয়ের অনেক বৈষম্য ছিল। কীরকম? যারা জোরদার জমিদার ছিল তাদের একটা প্রচুর পরিমাণে আয় ছিল, সেই তুলনায় যারা কৃষক ছিল তাদের আয় অনেক কম ছিল। তার কারণ কী ছিল না, কৃষকরা হয়তো দেখা যাবে কি না, ভাগ চাষি হিসাবে তারা চাষ করছে, যে জমিদারের জমি সেখান থেকে তারা কৃষকরা চাষ করছে, কিছু পরিমাণ চাষ করে সেখান থেকে উৎপাদিত ফসলের বেশ কিছু পার্সেন্টেজ তারাকে জমিদারকে দিতে হতো। সেই জন্য কৃষকের যে আয়, সেই কৃষকের আয়টা অনেকটাই কম হতো কার তুলনায়, জমিদার বা জমিদারের তুলনায়, রাইট? ঠিক সেই জন্য 1960-এর দশকে আমরা যদি সংজ্ঞা বলতে যাই যে সবুজ বিপ্লবের সংজ্ঞাটা কী হবে, তাহলে 1960-এর দশকের পর থেকে আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কৃষি ব্যবস্থার যে আমূল পরিবর্তন ঘটানো হয়েছিল তাই হলো সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন। ঠিক আছে, তাহলে কি বললাম না, আন্তর্জাতিক ক্ষেত্রে বা বিশ্বের ক্ষেত্রে যদি বলা হয় যে ফাদার অফ গ্রিন রেভলিউশন কাকে বলা হয়, বা গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয়, তখন কী হবে? নরম্যান বার্লক। আর যদি ইন্ডিয়ার ক্ষেত্রে বলা হয় তখন কী হবে না, MS স্বামীনাথন। ক্লিয়ার? নেক্সট, তাহলে সবুজ বিপ্লবের উপাদানগুলি কী ছিল বা এলিমেন্টসগুলো মেন কী ছিল? উপাদান, সবুজ বিপ্লবের উপাদানগুলো কী ছিল না, প্রথমেই যেটি ছিল সেটা ছিল যে উচ্চ ফলনশীল বীজ, উচ্চ ফলনশীল বীজ বা যাকে ইংলিশে বলা হয় হাই ইল্ডিং ভ্যারাইটি অফ সিডস, শর্টে বলা হয় এটা তার শর্ট ফর্ম, হাই ইল্ডিং ভ্যারাইটি অফ সিডস, VS অনেক সময় করা হয়। আচ্ছা, HYVS বা উচ্চ ফলনশীল বীজের ব্যবহার করা হয়েছিল। নেক্সট কী ছিল তাহলে? নেক্সট উপাদান বা নেক্সট এলিমেন্ট কী ছিল? কীটনাশকের ব্যবহার বা রাসায়নিক সারের ব্যবহার উন্নত মানের। উন্নত মানের রাসায়নিক সার ব্যবহার। ওকে, তাহলে নেক্সট পয়েন্ট কী আসবে? কীটনাশকের ব্যবহার। প্রত্যেকটা কিন্তু একটার সাথে রিলেটেড, প্রত্যেকটাই দরকার। একটা উচ্চ ফলনশীল বীজ, উচ্চ ফলনশীল বীজ বা যাকে আমরা বাংলায় বলি বা ইংলিশে যাকে আমরা কী বলি, হাইব্রিড। কথাবার্তা মানে কোথায় কোথায় আমরা বলি যে হাইব্রিড সিডস বা হাইব্রিড বীজ, যে কোনো শস্য, বর্তমানে যে বাজারে যে কোনো সবজির কথা বলো না, এখন বেশিরভাগটাই হাইব্রিড চাষ হয়। তো সেই হাইব্রিড বীজের চাষ করার জন্য যে জন্য দরকার হয়েছিল কি, উচ্চমানের যে রাসায়নিক সারের প্রয়োজন হয়, তার সঙ্গে সঙ্গে কীটনাশকের ব্যবহার হয়। তার কারণ কি না, অনেক সময় দেখা যায় যে ওই যে উচ্চ ফলনশীল বীজের যে গাছগুলো হয় সেই গাছে খুব বেশি পরিমাণে পোকা লাগে। আমাদের দেশি যে শস্যগুলো হয় সেই দেশি শস্যতে অনেক কম পরিমাণে পোকা দেখা যায়, কিন্তু এই হাইব্রিড যে বীজগুলো হয় সেইখান থেকে যে শস্যটা হয় সেই শস্যতে পোকার পরিমাণটা অনেক বেশি লেগে যায়। সেই জন্য উচ্চমানের বা উন্নত মানের কীটনাশকের প্রয়োজন হয়। ওকে, আচ্ছা, তার সঙ্গে সঙ্গে কী হবে না, যে চাষের যে ধরন, সেই চাষের ধরনটাও চেঞ্জ হবে। এর আগে আমি পড়েছি আগের ক্লাসে, ঠিক ক্রপ কম্বিনেশন পড়েছিলাম। ঠিক আছে, তাহলে আরেকটা কী হবে না, জমির একত্রিতকরণ।
জমির একত্রীকরণ। জমির একত্রীকরণ বলতে কী বোঝায় এখানে? না আমরা এর আগে যখন কৃষিকাজের যে ভাগগুলো পড়েছি, জীবিকা সত্তাভিত্তিক কৃষি বা ব্যাপক কৃষি বা নিবিড় কৃষি বা বাণিজ্যিক কৃষি, সেই ক্ষেত্রে আমরা পড়েছি, যখন আমরা পড়েছি কি যে জীবিকা সত্তাভিত্তিক কৃষি বা নিবিড় কৃষি, সেই ক্ষেত্রে কী পড়েছি, জমির যে জোতগুলো ছিল সেই জোতগুলোর আয়তন কি একদম ছোটো ছোটো ছিল। তাহলে এই কৃষি যখন আমরা সেখান থেকে যখন ট্রান্সফার করবো, গ্রিন রেভলিউশন যখন হচ্ছে, বিপ্লব যখন, তখন কী করতে হবে, তার যে জমির আয়তনটা, তার যে জোতগুলো, সেই জোতগুলো কী করতে হবে, বাড়াতে হবে। তার কারণ কি না, এখানে সেকেন্ড পয়েন্ট বলেছি নিশ্চয়ই, আচ্ছা এটা মিস হয়েছে। আচ্ছা এখানে একটা পয়েন্ট তাহলে করে নাও 4-5, যে উন্নত মানের যন্ত্রাংশের ব্যবহার। এই উন্নত মানের যন্ত্রাংশের ব্যবহার বলতে যেমন ধর ট্রাক্টর, হারভেস্টার বা পাওয়ার টিলার, বা এখন ধর বিভিন্ন ধরনের আরও উন্নত মানের যন্ত্রাংশ চলে এসেছে, যেমন ধান কাটার মেশিন বা ধান লাগানোর যে মেশিন। তাহলে এই মেশিনগুলো চালানোর জন্য বা এই মেশিনগুলো দিয়ে চাষ করার জন্য কী দরকার, কৃষির যে জোতটা, সেই জোতটা বেশি হতে হবে, তাই না? ঠিক এই জন্যই কী করতে হবে, এই জন্যই ঠিক এই চারের যে পয়েন্টটা বললাম যে জমির একত্রিতকরণ। তাহলে আগে জমি কী ছিল, আগে জমি খণ্ডিত খণ্ডিত ছিল, খণ্ডিত খণ্ডিত ছিল। তাহলে এই জমিটাকে কী করাতে হবে না, একত্রিতকরণ করতে হবে, একসঙ্গে করাতে হবে। তার কারণ কি, আমরা যদি দেখি যে যখন কোনো ট্রাক্টর বা কোনো যন্ত্রাংশের মাধ্যমে যখন কৃষিকাজ করা হয়, তখন কী হবে, যদি এই ছোটো ছোটো যদি জমি জোতগুলো হয়, তাহলে এগুলোতে অনেক সময় ওই যন্ত্রাংশের ব্যবহার করা অসুবিধা হয়। কিন্তু এই যে বড় জোতগুলো হয়, এগুলোতে সেই অসুবিধাটা দেখা যায় না। ক্লিয়ার? আচ্ছা এই 5টা পয়েন্ট ক্লিয়ার। নেক্সট কী হবে তাহলে না, নেক্সট পয়েন্ট হবে গ্রামীণ বিপণন কেন্দ্র বা তার সঙ্গে সঙ্গে গ্রামীণ পরিবহনটাও উন্নত করতে হবে। কী বললাম, যে গ্রামীণ বিপণন কেন্দ্র ও গ্রামীণ পরিবহন ব্যবস্থার উন্নয়ন। উন্নয়ন ওকে। তাহলে গ্রামীণ বিপণন কেন্দ্র, বিপণন হয়ে গেল ওটা, সরি, বিপণন হবে। তাহলে গ্রামীণ বিপণন কেন্দ্র ও গ্রামীণ পরিবহন উন্নয়ন। তাহলে গ্রামীণ বিপণন কেন্দ্র বলতে কী বোঝায় না, আমরা যদি গ্রামের দিকে এখন দেখি, অনেক জায়গায় দেখা যায় যে গ্রামের কোনো 3-4টা গ্রাম মিলে যে রাস্তায় একটা হয়তো যোগ করছে, সেই রাস্তার সামনে দেখা যায় কি না, সমিতি থেকে, যে কৃষি যে সমিতি থাকে, সেই সমিতি থেকে সেখানে কয়েকটা পাশাপাশি যে গ্রামগুলো থাকবে, 4-5টা বা 6টা যে গ্রাম থাকবে, 8-10টা গ্রাম, সেইখান থেকে সমস্ত ধরনের যে সবজিগুলো থাকবে, সেই সবজি বা শস্য নিয়ে এসে সেইখান থেকে কালেক্ট করা হবে। ঠিক আছে? ধরে নাও যে এই যে 3টা বা 4টা গ্রাম আছে, তাহলে এই 4টা গ্রামের একটা কানেক্টিভিটি রয়েছে। ঠিক এরকম একটা সেন্টার পয়েন্ট থাকবে, সেই সেন্টার পয়েন্টে কী থাকবে না, ওই যে কৃষি যে সমিতি থাকবে, সেই সমিতির অফিস হবে, বা সেইখানে কালেক্ট করা হবে এই যে 4টা বা 5টা গ্রামের যে শস্য উৎপাদন হবে, সেইখান থেকে কালেক্ট করা হবে এখানে। ওকে, সেটাকেই বলা হয় যে বিপণন কেন্দ্র। তাহলে তার সঙ্গে কী বললাম, যে গ্রামীণ পরিবহন উন্নয়ন। তাহলে কৃষির উন্নয়ন ঘটাতে গেলে বা কৃষির উৎপাদনের সঙ্গে সঙ্গে টোটাল যদি আমরা উন্নত বলি, যে কৃষির উন্নয়ন ঘটাতে গেলে অবশ্যই অবশ্যই সবসময় যে গ্রামীণ উন্নয়ন, গ্রামীণ যে পরিবহন ব্যবস্থা, সেটাকে উন্নয়ন ঘটাতেই হবে। তার কারণ হিসাবে আমরা কী বলতে পারি, যে গ্রামীণ পরিবহন যদি উন্নত না হয়, তাহলে সেখানে আমরা বড় বড় যে মানে যানবাহন বা যে যন্ত্রাংশের যে ব্যবহার রয়েছে, সেই যন্ত্রাংশের ব্যবহার আমরা করে উঠতে পারবো না। ক্লিয়ার? আচ্ছা তাহলে 6টা পয়েন্ট হয়েছে। এরপরে আমরা বলতে পারি কি, যে ওই সময় বা 1960-এর দশকের সময় কী করা হয়েছিল না, কৃষি সম্পর্কিত শিক্ষা, মানে কৃষি সম্পর্কিত যে শিক্ষা, সেই কৃষকদেরকে প্রোভাইড করা হয়েছিল বিনা শুল্কে বা বিনামূল্যে। তার সঙ্গে সঙ্গে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছিল। এই পয়েন্টটা নোট করে নাও, যে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছিল। কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছিল। তাড়াতাড়ি লেখা হচ্ছে, তার জন্য হাতের লেখাটা একটু খারাপ হচ্ছে, আশা করছি বোঝা যাচ্ছে। এক সেকেন্ড ওয়েট। জাস্ট 1 সেকেন্ড। ওকে, শোনা যাচ্ছে? ক্লিয়ার শোনা যাচ্ছে? ওকে, আচ্ছা তাহলে কী কী পয়েন্ট বললাম, যে উচ্চ ফলনশীল বীজের ব্যবহার, হাই ইল্ডিং ভ্যারাইটি অফ সিডস। আচ্ছা নেক্সট পয়েন্ট কী বলেছিলাম, যে ঠিক এরপর পয়েন্টে লিখবে যে যন্ত্রাংশের ব্যবহার, উন্নত মানের যন্ত্রাংশের ব্যবহার। আমি ওটা একটু পরে বলেছি, যাই হোক। সেকেন্ড পয়েন্ট বলেছি কি, উন্নত মানের রাসায়নিক সারের ব্যবহার, উন্নত মানের রাসায়নিক সারের ব্যবহার। থার্ড পয়েন্ট কী বলেছি, যে কীটনাশকের ব্যবহার। আচ্ছা ফোর্থ পয়েন্ট কী বলেছি, জমির একত্রিতকরণ।
ফিফথ নম্বর কি বলেছি, যে উন্নত মানের যন্ত্রাংশের ব্যবহার। আচ্ছা, নেক্সট আছে গ্রামীণ বিপণন কেন্দ্র ও গ্রামীণ পরিবহন উন্নয়ন। দেন আছে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন। এগুলো পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, আরেকটা পয়েন্ট লিখে রাখতে পারো 8 নম্বর পয়েন্ট হিসাবে, যে কৃষকের ঋণদান বা কৃষিতে ঋণদান, কৃষিতে ঋণদান, কৃষিতে ঋণদানের ব্যবস্থা করা হয়েছিল এই সময়, এই গ্রিন রেভলিউশনের সময়ই কৃষিতে ঋণদানের ব্যবস্থা করা হয়েছিল। ঋণদান বলতে কি, আমরা দেখি যে যে সমিতি বা এগুলো রয়েছে কৃষিকাজের ক্ষেত্রে কী হয় না, অনেক ফসল যখন আমরা চাষ করি ঠিক সেই সময় কী হয় না, অনেক টাকা তারা ধার দেয়, লোন দেয়, যেটাকে লোন দেওয়া বলে। যে ফসলটা যখন উৎপাদন হবে, সেই উৎপাদিত ফসল যখন বিক্রি করা হবে, হতে পারে কি এমন সিস্টেম থাকে যে তাদের কাছে বিক্রি করতে হবে, নতুবা একটা পার্সেন্টেজ হারে তাদেরকে মেটাতে হবে, লোনটা মেটাতে হবে। ওকে, সেটাই বলছি যে কৃষিতে ঋণদান। এত পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, ইরেজ করছি তাহলে আমি। নেক্সট পয়েন্টে আসছি, প্রভাব। এই গ্রিন রেভলিউশন যে হয়েছিল তার প্রভাবগুলো কি পড়েছিল ভারতের ক্ষেত্রে, প্রভাবটা কি পড়েছিল? প্রথম যে হবে এখানে, তাহলে আমরা এতদূর যখন পড়লাম তখন প্রথমেই আমাদের কি হতে পারে, যে কৃষির উৎপাদনটা বৃদ্ধি পাবে, ঠিক আছে, বা কৃষি দ্রব্য বা কৃষি পণ্য যে উৎপাদন, সেই উৎপাদনটা কী হবে, বৃদ্ধি পাবে। তাহলে 1 নম্বর পয়েন্ট আমরা বলতেই পারি যে কৃষিজাত উৎপাদন বৃদ্ধি, কৃষিজাত উৎপাদন বৃদ্ধি, অর্থাৎ কৃষি থেকে প্রাপ্ত যে ফসল তার উৎপাদনটা অনেকটাই বেড়ে গেছিল। তার কারণ কি, উচ্চ ফলনশীল বীজ, তার সঙ্গে যন্ত্রাংশের ব্যবহার, তার সঙ্গে উন্নত মানের রাসায়নিক সার ব্যবহার, তার সঙ্গে কীটনাশকের ব্যবহার, এগুলো হওয়ার জন্য, আর তার সঙ্গে কী হয়েছিল, যে মানুষকে শিক্ষা দেওয়া হয়েছিল কৃষি সম্পর্কে কিছু, ঠিক আছে। আচ্ছা, এই সময় ঠিক কোন কোন ফসলের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল? 1 নম্বর হচ্ছে গম, আর 2 নম্বর হচ্ছে ধান। তাহলে এই কৃষি তোমার হচ্ছে কি সবুজ বিপ্লবের সময় গমের উৎপাদন এবং ধানের উৎপাদন অত্যাধিক মাত্রায় বেড়ে গিয়েছিল, অত্যাধিক মাত্রায় বেড়ে গিয়েছিল। ঠিক এই জন্য এই সময়টাকে বলা হয় কি না, শস্য বিপ্লব বা গ্রেন রেভলিউশনও বলা হয়। গ্রেন রেভলিউশন বা শস্য বিপ্লব, গ্রেন রেভলিউশন বা শস্য বিপ্লব, শস্য, আমরা ওই ক্ষেত্রে কী বলছি, গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লব। কিন্তু শুধুমাত্র যখন ধান আর গম বা সেই সময় যে শস্যের উৎপাদন হঠাৎ করে প্রায় 2 থেকে 2.5 গুণ বৃদ্ধি পেয়েছিল, সেই জন্য তো বলা হচ্ছে কি শস্য বিপ্লব বা গ্রেন রেভলিউশন। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট পয়েন্ট কী হবে তাহলে? নেক্সট পয়েন্ট কী হবে না, কৃষকের 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 আয় বৃদ্ধি, কৃষকের কৃষকের আয় বৃদ্ধি। ফার্স্ট পয়েন্ট আমরা কি বলছি, কৃষিজাত উৎপাদন বৃদ্ধি। যখনই কৃষিজাত উৎপাদন বৃদ্ধি পাবে তখনই কৃষকের আয় বৃদ্ধি পাবে, তাই তো? কৃষিজাত উৎপাদন যদি বৃদ্ধি পায় তার সঙ্গে সঙ্গে অটোমেটিকভাবে কৃষকের আয় বৃদ্ধি পাবে। ধরো কোনো জমিতে যদি আমি আলুর ক্ষেত্রে যদি বলি যে 1 বিঘা জমিতে যদি ধরো কেউ আলু চাষ করছে, তার আলুর উৎপাদন হচ্ছে কত, 50 কুইন্টাল বর্তমানে, ওটা এখন সবুজ বিপ্লবের পরে। কিন্তু আগে কত ছিল, আগে হয়তো সেখানে দেখা যেত কি 20 কুইন্টাল বা 25 কুইন্টাল, তাহলে 50% বেড়ে গেছে, দ্বিগুণ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এই যখনই বেড়ে যাচ্ছে উৎপাদনটা, তাহলে এই উৎপাদন বাড়ার সঙ্গে সঙ্গে কী হচ্ছে, কৃষকের আয় বৃদ্ধি পাচ্ছে। ওকে, নেক্সট পয়েন্ট লেখো। নেক্সট পয়েন্ট কী হবে তাহলে, খাদ্যশস্যের আমদানি হ্রাস, খাদ্যশস্যের আমদানি হ্রাস, খাদ্যশস্যের আমদানি হ্রাস। খাদ্যশস্যের আমদানি হ্রাস বলতে এখানে কী বলতে চাইছে না, এর আগে সবুজ বিপ্লবের আগে কী করা হতো, আমাদের ভারতে এত বিপুল জনসংখ্যার যে খাদ্যের অভাব মেটানোর জন্য বাইরের দেশ থেকে আমাদের ফুড গ্রেনস বা খাদ্য আমদানি করা হতো। তো এই সবুজ বিপ্লবের ফলে কী হয়েছে না, আমাদের খাদ্যের উৎপাদনটা বৃদ্ধি পেয়েছে, যোগান বৃদ্ধি পেয়েছে। সেই জন্য যে আমদানিকৃত যে দ্রব্য, সেই আমদানির পরিমাণটা অনেক কমে গেছিলো। কারণ যেহেতু আমার যদি বাড়িতেই যদি থাকে, তাহলে আমাকে বাইরে থেকে নিয়ে আসতে হবে কেন? ঠিক একই রকমভাবে আমাদের দেশেই যখন উৎপাদন শুরু হলো বা উৎপাদন যখন বাড়লো, সেক্ষেত্রে কী হচ্ছে, যে বাইরের দেশ থেকে আমদানি হ্রাসটা কমে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কী হবে, ধনতান্ত্রিক কৃষি ব্যবস্থা, ধনতান্ত্রিক কৃষি ব্যবস্থা, ধনতান্ত্রিক কৃষি ব্যবস্থা। আচ্ছা, ধনতান্ত্রিক কৃষি ব্যবস্থা বলতে কি না, ধনতান্ত্রিক কৃষি ব্যবস্থা আমরা পড়েছি কোথায়, যখন আমরা কৃষির যে ক্লাসিফিকেশন পড়েছি শ্রেণীবিভাগ, সেখানে যখন আমরা ব্যাপক কৃষি পড়েছি বা বাণিজ্যিক কৃষি পড়েছি, সেই ক্ষেত্রে পড়েছি যে ধনতান্ত্রিক কৃষি ব্যবস্থা।
ব্যাপক কৃষি বা বাণিজ্যিক কৃষি। তাহলে যখনই ধনতান্ত্রিক হয়ে যাচ্ছে তাহলে সেখানে কী হচ্ছে যে ইনভেস্টের যে পরিমাণটা বা জমির যে পরিমাণটা সেখানে কী হবে, সবটাই বড় হবে বা বেশি হবে, জমির পরিমাণও বড় হবে, তার সঙ্গে সঙ্গে যে সেখানে যে ইনভেস্টমেন্ট যে করতে হবে সেই যে মূলধনের যে প্রয়োজন সেই মূলধনটাও একটা বেশি প্রয়োজন হবে। তার কারণ কি না, সেখানে বেশি জমিতে চাষ করতে গেলে যন্ত্রাংশ ব্যবহার করতে হবে, আর যন্ত্রাংশ ব্যবহার করতে গেলে আমাকে বেশি মূলধন প্রথমে প্রয়োগ করতে হবে। ক্লিয়ার? সেই জন্য এই কৃষি ব্যবস্থাকে কী বলছে না, ধনতান্ত্রিক কৃষি ব্যবস্থা। তাহলে আস্তে আস্তে কী হলো না, ইন্ডিয়ার যে কৃষি ব্যবস্থা এই সবুজ বিপ্লবের ফলে বা সবুজ বিপ্লবের পরে আস্তে আস্তে ধনতান্ত্রিক কৃষি ব্যবস্থায় পরিণত হলো। বিশেষ করে কোন দুটি জায়গায় বা কোন স্টেটগুলিতে বা কোন রাজ্যগুলিতে হয়েছিল এটা, পাঞ্জাব এবং হরিয়ানাতে, বিশেষ করে ভারতের পাঞ্জাব হরিয়ানাতে হয়েছিল। পাঞ্জাব ও হরিয়ানা, ওকে, সঙ্গে উত্তরপ্রদেশের ওয়েস্টার্ন পার্টটা বা পশ্চিম দিকটা, এই দুটো রাজ্যতে সবথেকে বেশি গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লবের প্রভাব আমরা দেখতে পেয়েছিলাম, বা এই দুটো রাজ্যে সবথেকে বেশি গম এবং তার সঙ্গে সঙ্গে ধানের উৎপাদনটা বৃদ্ধি পেয়েছিল। ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার বলো বলো আমাকে বলো, ক্লিয়ার? ওকে ওকে, আচ্ছা নেক্সট পয়েন্ট কি হবে তাহলে, শিল্পের উন্নতি। 6 নম্বর পয়েন্ট, শিল্পের উন্নতি। শিল্পের উন্নতি, তাহলে এই যে সবুজ বিপ্লব হয়েছিল, তাহলে সবুজ বিপ্লবের সাথে সাথে কি হয়েছিল না, কৃষির যে উন্নত হয়েছিল, তাহলে কৃষিতে আমরা সবুজ বিপ্লব কি বললাম যে যন্ত্রাংশ ব্যবহার করতে হবে। তাহলে এই যে যন্ত্রাংশের যে ব্যবহারটা হবে, যন্ত্রাংশটা কোথা থেকে আসবে, শিল্প থেকে আসবে। যন্ত্রাংশের যে ব্যবহার, সে আমরা যেই যন্ত্রাংশই করি না কেন, সে যেই হোক না কেন, সেখানে ট্রাক্টর বলো, হারভেস্টার বলো, পাওয়ার টিলার বলো, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন পাম্প মেশিন বলো, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের যে আমরা রাসায়নিক সারটা ব্যবহার করছি, সেই রাসায়নিক সার, ঠিক আছে, এগুলো কোথা থেকে পাচ্ছি, বা কীটনাশক, সেগুলো কোথা থেকে পাচ্ছি, আমরা শিল্প থেকে পাচ্ছি। তাহলে তার সঙ্গে সঙ্গে কী হচ্ছে না, আমাদের শিল্পের উন্নতি ঘটছে। নেক্সট পয়েন্ট তাহলে কী হতে পারে, গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি। গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে। গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে, কীভাবে বৃদ্ধি পাচ্ছে না, আগে ধরো যে কোনো একটা যে গ্রামে কী হতো না, চাষ যখন হচ্ছে গ্রিন রেভলিউশন আগে বা সবুজ বিপ্লবের আগে কী হতো যে একটা চাষে বছরে একটাই শুধুমাত্র চাষ হচ্ছে, বছরে শুধুমাত্র একটা সিজনে চাষ হচ্ছে, মানে তারা শুধু কি 3 মাস হয়তো কাজ পাচ্ছে, তারপরে বাকি যে 9 মাস বছরে তারা অন্য কোনো কাজে বাইরে কোনো দেশে বা বাইরে কোনো রাজ্যে চলে যাচ্ছে, নিজের এলাকায় বা নিজের জমিতে আর কাজ করতে পারছে না। তার কারণ কি, তাদের সেই ফ্যাসিলিটি বা সেই পরিষেবাটা তখন ছিল না, যেটা গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লবের পরে পেয়েছে। যেমন ধরো কি না, কোনো একটা জায়গায় হতে জলসেচ করতে হবে আমাদের, ঠিক আছে, তাহলে ওই জলসেচের জন্য কি মেশিনের প্রয়োজন বা মেশিনের দরকার, বা কোনো একটা জায়গায় ধরো করতে হবে কি, যে কোনো জমিতে যে ভৌম জলস্তরকে উঠিয়ে নিয়ে আসতে হবে, তাহলে ভৌম জলস্তর উঠিয়ে নিয়ে আসতে গেলে যথেষ্ট পরিমাণে যন্ত্রাংশের প্রয়োজন, ডিপটিউল বা সেলো আমাদের করতে হবে, তার জন্য কি মূলধনের প্রয়োজন। তাহলে এই যে জিনিসটা আগে ছিল না, যখন গ্রিন রেভলিউশন হলো বা সবুজ বিপ্লব যে সময়টা হলো, সেই সময়টা কী হচ্ছে না, তখন যে একটা জমিতে যখন 3 মাস কাজ হতো, সেই 3 মাসটা কী হলো না, সারা বছর কাজ হতে শুরু হলো। এর ফলে যে গ্রামের মানুষ যখন যে 3 মাস যে কাজ পেতো আগে, সে সারা বছরই কাজ পেতে শুরু করলো, ঠিক আছে। তো সেটাই বলছে যে গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি পেল, বোঝা গেল। আচ্ছা, আর একটা লাস্ট পয়েন্ট একটা বলা যেতে পারে যে যে কৃষক, যে গ্রামীণ যে কৃষক ছিল, সেই কৃষকের যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন, কৃষকের দৃষ্টিভঙ্গির পরিবর্তন লক্ষ্য করা হয়েছিল। কীরকম না, এর আগে যে কৃষকের যে দৃষ্টিভঙ্গি ছিল কি, ওই যে যখন বছরে 3 মাস কাজ পাচ্ছে বা চাষ করছে, সেখান থেকে আবার খুব ভালো মানের ফসল উৎপাদন করতে পারছে না, ঠিক আছে, তো তখন কি তাদের একটা যে মনোভাব ছিল, সেটা কী মনোভাব ছিল যে এইভাবে চলবে না। এরপর যখন হলো গ্রিন রেভলিউশন যখন এলো, তার ফলে কী হলো, তাদের উৎপাদন বৃদ্ধি পেলো, মাথা পিছু আয় বৃদ্ধি পেলো, তাদের টোটাল যে ইয়ারলি যে ইনকাম, বছরের যেটা আয়, সেই আয়টার পরিমাণ বৃদ্ধি পেলো। তাহলে এর ফলে কী হচ্ছে না, কৃষকের একটা দৃষ্টিভঙ্গির পরিবর্তন হলো। এর আগে ছিল কি, সবুজ বিপ্লবের আগে যদি আমরা দেখি যে বেশিরভাগ কৃষক কী ছিল, অশিক্ষিত ছিল, তাই তো। তাহলে অশিক্ষার কারণে কি হয়েছিল যে উন্নত মানের বীজ বলো বা যে ধরনের যে পেস্টিসাইড বা সঙ্গে কীটনাশক বা রাসায়নিক সার বলো, সেই ধরনের ওইগুলো কী হচ্ছে না, সঠিকভাবে সঠিক মাত্রায় ব্যবহার করতে পারতো না বা জানতো না, বা তাদের যে ধারণাও ছিল না যে এগুলো ব্যবহার করলে উৎপাদন বেশি হবে, ঠিকঠাক হবে, সেটাও ধারণাও ছিল না। সেই সময় যখন কৃষকদেরকে কী হয়েছিল না, শিক্ষার হার বা শিক্ষা দেওয়া হয়েছিল কৃষি সম্পর্কে, তখন থেকে তাদের মনে একটা দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছিল। ক্লিয়ার? ক্লিয়ার তো, ওকে। তাহলে এগুলো ছিল তার ফলাফল বা পজিটিভ যে রেজাল্ট, গ্রিন রেভলিউশনের পজিটিভ রেজাল্ট ছিল এগুলো।
ওকে। আচ্ছা, নেক্সট আমরা বলবো কি না গ্রিন রেভলিউশনের যে সমস্যাগুলো তৈরি হয়েছিল। নেক্সট পয়েন্ট হবে কি না সমস্যা। আমরা এর আগে বললাম কি যে পজিটিভ যে ফলাফলগুলো কী ছিল, ভালো দিকগুলো কী ছিল, গ্রিন রেভলিউশনের ভালো দিকগুলো কী ছিল বা ভালো প্রভাবগুলো কী ছিল বা সুপ্রভাবগুলো কী ছিল, এর আগে আমরা পড়লাম। তাহলে এরপরে বলবো কি কুপ্রভাবগুলো কী ছিল বা নেগেটিভ দিকগুলো কী ছিল। ওকে, তাহলে নেগেটিভ দিকগুলো বলতে গেলে যে প্রথমেই আমাদের আসবে কি যে একটা যে শস্য উৎপাদনের বৈষম্য। একটু আগে আমি বললাম না যে ধান আর গমকে আমরা বেছে নিয়েছিলাম, ধান এবং গমের বেশি উৎপাদনটা অনেক হারে বেড়ে গেছিলো। তাহলে সেটাই আমরা প্রথম পয়েন্ট করতে পারি যে শস্য উৎপাদনের বৈষম্য। শস্য উৎপাদনের বৈষম্য বলতে কি না গ্রিন রেভলিউশনে আমরা দেখেছি কি না ধান গম এবং ধান এই দুটো ফসলই বেশি উৎপাদন করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে আলাদা যে ফসল আলু বলো, জোয়ার বলো, বাজরা বলো, ভুট্টা বলো, তাহলে বা সোয়াবিন, এই যে ফসলগুলো এগুলোর উৎপাদনটা আগে যেরকম ছিল ঠিক ততটা মাত্রায় বাড়েনি যতটা মাত্রায় ধান এবং গমের উৎপাদনটা বেড়েছিল। ঠিক আছে, তাহলে এটা কি বলছে কি না শস্য উৎপাদনের বৈষম্য। 2 নম্বর পয়েন্ট বলতে পারে কি না আঞ্চলিক বৈষম্য। আচ্ছা, এই আঞ্চলিক বৈষম্যটা কি আমি একটু আগেই বললাম যে আমাদের গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লব ভারতের মেনলি 2 বা 3টে স্টেটেই বা 3টে রাজ্যেই হয়েছিল। সেগুলো কি বললাম, একটা হচ্ছে পাঞ্জাব, 2 হরিয়ানা, 3 হচ্ছে উত্তরপ্রদেশ। ঠিক আছে, তাহলে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ বা গঙ্গার এই যে বেল্টটা ওই দিকে যে হয়েছে, তার সঙ্গে সঙ্গে আমরা যদি দেখি যে আমাদের বাকি যে স্টেটগুলো রয়েছে বা বাকি রাজ্যগুলো রয়েছে সেগুলোতে এতটা পরিমাণ উৎপাদন বৃদ্ধি পায়নি বা এতটা পরিমাণ ফসল উৎপাদন হয়নি। তাহলে এই যে আঞ্চলিক একটা বৈষম্য, ভারতের পশ্চিম যে উত্তর পশ্চিম যে স্টেটগুলো রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, ইউপি উত্তরে, তাহলে এই 3টে রাজ্যের উৎপাদন বৃদ্ধি পেয়ে গেল। আর বাকি যে রাজ্যগুলো ছিল সেই রাজ্যগুলো কি উৎপাদন একই মাত্রায় থাকলো বা বৃদ্ধি পেলেও তার যে বৃদ্ধি পাওয়ার যে মানটা সেটা অনেক কম ছিল তাদের তুলনায়, এই পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের তুলনায়। তাহলে এইটাই বলছে কি না আঞ্চলিক একটা বৈষম্য। আচ্ছা, এখানে একটা বলা যেতে পারে যে এখনও পর্যন্ত ভারতের প্রায় 40% অঞ্চলে, মানে 40% বা 40% অঞ্চলে এই গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লবটা লক্ষ্য করা যায়। বাকি 60%-এ এখনও ঠিকঠাকভাবে এখনও হয়ে ওঠেনি যতটা পরিমাণে এই 40 বা 40%-এ হয়েছে। ক্লিয়ার? তাহলে আঞ্চলিক বৈষম্য বোঝা গেল। 3 নম্বর পয়েন্ট। তাহলে নেক্সট পয়েন্ট কী হবে, চাষিদের অর্থনৈতিক বৈষম্য। চাষিদের অর্থনৈতিক বৈষম্য এটা কী হবে? এটা বলবে হয়তো যে স্যার এখনই আপনি বললেন যে চাষিদের অর্থনৈতিক উন্নতি ঘটছে, আবার বলছেন চাষিদের অর্থনৈতিক বৈষম্য। আচ্ছা, অর্থনৈতিক বৈষম্য বলতে কি না অর্থনৈতিক বৈষম্য বলতে একটা গ্রামে ধরো যে পরিমাণ চাষি রয়েছে সেখানে যাদের একটু বেশি জমি রয়েছে তারা কী করলো না এই উন্নত পরিমাণের বা যে একটু বেশি ইনভেস্ট করতে পারবে সে উন্নত মানের বীজ, উন্নত মানের রাসায়নিক সার, উন্নত মানের কীটনাশক, তার সঙ্গে যন্ত্রাংশ, উন্নত মানের যে যন্ত্রাংশ সেই ব্যবহারটা করছে এবং খুব কম সময়ের মধ্যে সে উৎপাদন করছে বা উৎপাদনের পরিমাণটা বাড়িয়ে নিচ্ছে। ঠিক একই রকমভাবে ওই এলাকায় যদি কোনো চাষি হয় তার জমির পরিমাণ কম রয়েছে, তার ইনভেস্ট করার ক্ষমতা রয়েছে, সেই জন্য কী হচ্ছে না তার সঙ্গে সঙ্গে তার যন্ত্রাংশের যে ব্যবহার সেই যন্ত্রাংশের ব্যবহার করার ক্ষমতাটাও কম থাকবে। যদি কারো জমির পরিমাণ কম হয় তাহলে সেই ক্ষেত্রে যন্ত্রাংশের ব্যবহারটা অত বেশি হয় না। যদি গ্রামের দিকে স্টুডেন্ট হয়ে থাকো তাহলে নিশ্চয়ই জানবে যে যদি একটা উদাহরণস্বরূপ যদি বলি আমি, তাহলে দেখবে যদি ধরো যে ট্রাক্টরে যদি নাঙল চালাতে চাও তাহলে কোনো একটা জমির মালিকের হয়তো দেখবে কি না 5 বিঘে জমি আছে। ধরো কোনো একটা জমির মালিকের কী বললাম যে 5 বিঘে জমি আছে আর তোমার জমি আছে কত 1 বিঘে। তাহলে একটা ট্রাক্টর মালিক সে ট্রাক্টরটা কোথায় নিয়ে যাবে, এখানে নিয়ে যাবে নাকি এখানে নিয়ে যাবে? এখানে নিশ্চয়ই নয়, আগে এখানে নিয়ে যাবে, তাই তো? বা এটা আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বোঝালাম যে এটা 5 বিঘাটা 1 বিঘা, তাহলে এটা তো 1 বিঘাতে আছে। আর কারো যদি আরও কম থাকে তাহলে সেক্ষেত্রে কি সেখানে ট্রাক্টর যেতেই চাইবে না। কখন যাবে? যখন তার মানে পার্শ্ববর্তী এরিয়ায় যদি কারো জমি থাকে সেখানে সরি তাহলে সেইখানে যখন যাবে তখন তারটা করে দিয়ে একটু বোঝা গেল। তাহলে সেই জন্যই যে গ্রামের যে চাষিরা থাকবে সেই চাষিদের মধ্যে একটা অর্থনৈতিক বৈষম্য থাকবে। মানে যারা বড় চাষি হবে বা যারা ইনভেস্ট বেশি করতে পারবে তাদের উৎপাদন ক্ষমতা বাড়বে, তাদের আয়ু বাড়বে। সঙ্গে সঙ্গে যারা ছোটো চাষি হবে তাদের আয়টা অনেক ক্ষেত্রে মানে কমে যাবে নি, একই লেভেল থাকবে, কিন্তু তাদের থেকে যারা বেশি থাকবে তাদের অনেক বেশি বেড়ে যাবে। ক্লিয়ার? তাদের যে অর্থনৈতিক বৈষম্যটা থাকবে সেটা গ্যাপটা অনেক বেশি বেড়ে যাবে। ওকে, নেক্সট পয়েন্টে আসবে যে বেকারত্বের সৃষ্টি। বেকারত্ব কীভাবে সৃষ্টি হচ্ছে? একটু আগেই তো আমি বললাম যে গ্রামের মানুষ সারা বছর কাজ পাচ্ছে,
তাহলে আবার বেকারত্ব কীভাবে সৃষ্টি হচ্ছে? এই প্রশ্নটা তোমাদের মনে আসতেই পারে। কীভাবে হবে না, ওই যে বললাম যে যন্ত্রাংশের ব্যবহারটা অত্যাধিক পরিমাণে বেড়ে যাচ্ছে। যখন যন্ত্রাংশের ব্যবহারটা কম বাড়ছে তখন কী হচ্ছে, মানুষ আস্তে আস্তে সেই মানুষের যে ব্যবহার হতো আগে বা পেশি শক্তির যে ব্যবহার হতো সেটা কমে যাচ্ছে। ধরে নাও যে একটা জমিতে কী হচ্ছে না, এক বিঘা জমিতে সারাদিনে হয়তো 5 জন বা 5 জন যদি ধরে নিই, তাহলে 5 জন মানুষের কোনো একটা জমিতে বিঘা জমিতে ধান কাটতো। তাহলে সেই ধানটা এখন যখন মেশিনে যখন আমরা কাটতে যাচ্ছি তখন কী হচ্ছে, 10 মিনিট বা 15 মিনিট বা 20 মিনিটে ধানটা কেটে নিচ্ছি। তাহলে 5 জন সারাদিন কাজ করতো যেখানে, সেখানে কী করছে, একটা মানুষ 15 মিনিটে একটা মেশিনের সঙ্গে থেকে করে নিচ্ছে। তাহলে এর ফলে কী হচ্ছে না, ওইখানে যে 5 জন কাজ করতো তারা অস্থায়ীভাবে কী হচ্ছে, বেকার হয়ে যাচ্ছে, তাকে অন্য কোনো কাজ খুঁজতে হচ্ছে। ক্লিয়ার? তাহলে এই জন্য কী হচ্ছে না, একটা বেকারত্বের সৃষ্টি হচ্ছে। বুঝা গেল? আচ্ছা, নেক্সট বাস্তুতন্ত্রের উপর প্রভাব। 5 নম্বর পয়েন্ট করো। পাঁচ নম্বর পয়েন্ট করো যে বাস্তুতন্ত্রের উপর প্রভাব। তোমরা একটু কমেন্টসে জানাও সব কিছু ক্লিয়ার বোঝা যাচ্ছে কিনা। যদি কোনো পয়েন্ট যদি বুঝতে না পারো ব্যাক করে দেখে নিও ভিডিওটা। ওকে, অনলাইনের যুগ, এটুকু অন্তত পারবে। আচ্ছা, নেক্সট পয়েন্ট আসা যাক, বাস্তুতন্ত্রের উপর প্রভাব। তাহলে বাস্তুতন্ত্রের উপর নেগেটিভ এফেক্টটা কী এসেছিল বা নেতিবাচক প্রভাবটা কী পড়েছিল বা কুপ্রভাবটা কী পড়েছিল, কীভাবে পড়েছিল না, সবুজ বিপ্লবের সময় আমরা কী করেছি জেনেছি যে উন্নত মানের রাসায়নিক সার, তার সঙ্গে সঙ্গে কীটনাশক ব্যবহার করেছি, তাই তো। তাহলে এই উন্নত মানের রাসায়নিক সার এবং কীটনাশক ব্যবহার করার জন্য কী হয়েছে না, মৃত্তিকার উপরিস্তরে থাকা যে ধরনের যে বাস্তুতন্ত্র, ছোটো ছোটো যে ক্ষুদ্র ক্ষুদ্র বা সূক্ষ্মাতি সূক্ষ্ম যে ছোটো জীবগুলো থাকে বা প্রাণীগুলো থাকে, সেগুলো কী হচ্ছে, আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এই বিলুপ্ত হওয়ার জন্য তাদের যে একটা বাস্তুতন্ত্র, সেই বাস্তুতন্ত্রটা ধ্বংস হয়ে যাচ্ছে। সেটাই বলছে যে বাস্তুতন্ত্রের উপর নেগেটিভ প্রভাব। এই পয়েন্টের আন্ডারে এগুলো নিয়ে আসতে পারি যে আমরা যে পেস্টিসাইড যে ইউজ করছি বা কীটনাশক যে ইউজ করছি, সেই কীটনাশক ইউজের ফলে আমাদের বায়ু দূষণ ঘটছে। তার সঙ্গে যে রাসায়নিক সার বা বিভিন্ন ধরনের যে ওষুধ আমরা আরও ব্যবহার করে থাকি, সেগুলোর জন্য কি জলদূষণ হয়ে থাকে, মৃত্তিকা দূষণ হয়ে থাকে। এবং মেশিনারি যে ব্যবহার করছি, সেই মেশিনারির জন্য বা উন্নত মানের যে প্রযুক্তিবিদ্যা ব্যবহার করছি, সেখানে অনেক সময় দেখা যায় যে কি না, মৃত্তিকার যে ক্ষয়টা, সেই ক্ষয়টার পরিমাণটা বৃদ্ধি করে দেয়। ওকে, তাহলে এগুলোই ছিল তার নেতিবাচক প্রভাব বা সমস্যা। আচ্ছা, অনেক সময় তোমাদের পরীক্ষায় আসে, বিশেষ করে এইচএসের উচ্চ মাধ্যমিকের অনেক সময় পরীক্ষায় প্রশ্ন একটা দেয় 6 নম্বরে যে বাস্তুতন্ত্র ও পরিবেশে সবুজ বিপ্লবের নেতিবাচক প্রভাব আলোচনা করো। শুধুমাত্র বাস্তুতন্ত্র ও পরিবেশের ওপর সবুজ বিপ্লবের নেতিবাচক প্রভাব আলোচনা করো। সেই প্রশ্নটা জাস্ট আলোচনা করে তোমাদের আমি আজকে ক্লাসটা শেষ করব। বুঝা গেল? অনলাইন আচ্ছা, কী বললাম তাহলে, বাস্তুতন্ত্র ও পরিবেশের ওপর সবুজ বিপ্লবের নেতিবাচক প্রভাব। বাস্তুতন্ত্র ও পরিবেশের উপর নেতিবাচক প্রভাব কার? গ্রিন রেভলিউশন বা সবুজ বিপ্লবের। কী কী হবে এখানে পয়েন্টগুলো আমি জাস্ট মুখেই বলে দিচ্ছি, একটু ভালো করে মন দিয়ে শুনে নাও, মোটামুটি শুনে নাও, লিখতে পারবে। কোনো একটা বইয়ের সহায়তা নিয়ে নোটটা রেডি করে নেবে। বোঝা গেল? আচ্ছা, কয়েকটা পয়েন্ট আমি ধরে ধরে বলে দিচ্ছি। যদি ধরে নিই যে উদ্ভিদ জগৎ বা উদ্ভিদ, আচ্ছা একটা পয়েন্ট ধরি কি, মৃত্তিকা, উদ্ভিদ, মৃত্তিকা, আচ্ছা তার সঙ্গে আসবে আচ্ছা বায়ু, আচ্ছা তার সঙ্গে আসবে আরেকটা ভৌম জলস্তর বা ভৌমজল। এই মেনলি এই 4টা পয়েন্টকে নিয়ে তোমাদের ডিসকাস করতে হবে যে বাস্তুতন্ত্র ও পরিবেশের ওপর গ্রিন রেভলিউশনের বা সবুজ বিপ্লবের নেতিবাচক প্রভাব কী ছিল বা কীভাবে পড়েছিল। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে কী হবে, না যখনই আমরা গ্রিন রেভলিউশনের ক্ষেত্রে বা সবুজ বিপ্লবের ক্ষেত্রে যখনই আমরা কৃষির যখন সম্প্রসারণ ঘটাচ্ছি বা কৃষির যখন পরিমাণটা বৃদ্ধি করছি, তখন কী হচ্ছে না, অনেক ক্ষেত্রে আমাদের দেখা যায় কি না, আমরা এটা জানি অবশ্য কি না, জঙ্গলকে কেটে বা কোনো ঝোপঝাড় যে জঙ্গল আছে বা উদ্ভিদ রয়েছে সেখানটা পরিষ্কার করে কেটে সেইখানে চাষাবাদ করা হয়। তাহলে প্রথমে সেখানে কী হচ্ছে না, উদ্ভিদ জায়গা ধ্বংস করে দিচ্ছি আমরা।
তাই তো, কৃষি সম্প্রসারণের জন্য উদ্ভিদ যা ধ্বংস হয়ে যাচ্ছে। আর কি হচ্ছে, একই রকমভাবে মৃত্তিকার ক্ষেত্রেও একটু আগেই বললাম যে মৃত্তিকার ক্ষেত্রে কী হচ্ছে না, অত্যাধিক পরিমাণে রাসায়নিক সার তার সঙ্গে কীটনাশক প্রয়োগ করার জন্য মৃত্তিকা দূষণ হচ্ছে। এবং মৃত্তিকার মধ্যে থাকা যে ভৌত রাসায়নিক যে ধর্ম, সেই ভৌত রাসায়নিক ধর্মের মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা ঘটনা ঘটে থাকে যেটা, যে অত্যাধিক যখন আমরা কী করবো না জলসেচ করবো, তার ফলে কি হয়, মৃত্তিকার স্তরের লবণতা একদম মৃত্তিকার উপরিস্তরে চলে আসে, তাহলে মৃত্তিকার উপরিস্তরে লবণতাটা বৃদ্ধি পায়। বুঝা গেল? কমেন্ট সেকশনে একটু জানাও, তোমরা। আচ্ছা, আর তাহলে ওই যে যখনই লবণতার পরিমাণ বৃদ্ধি পাবে বা মৃত্তিকা যখন দূষণ হবে, তখনই আস্তে আস্তে কী হবে, তার মৃত্তিকার যে উৎপাদন ক্ষমতা থাকবে সেটা আস্তে আস্তে কমে আসবে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট পয়েন্ট আছে বায়ু। বায়ুতে বললাম ওই যে যখন আমরা পেস্টিসাইড যে স্প্রে করছি, স্প্রে মেশিন দিয়ে যে ওষুধটা স্প্রে করছি, ঠিক আছে, ওটার ফলে হচ্ছে তা। আর একই সঙ্গে আরেক দিক থেকে বলা যায় কি, যখন উদ্ভিদ যখন আমরা ধ্বংস করছি, তাহলে উদ্ভিদ ধ্বংস করার মানে কি, অক্সিজেনের ক্ষমতা বা অক্সিজেনের যে পরিমাণটা বায়ুমণ্ডলে, সে তার পরিমাণটা কমিয়ে নিয়ে আসা। আর কি, বিভিন্ন ধরনের যে কৃষির যে যন্ত্রপাতি, সেই কৃষি যন্ত্রপাতি যখন আমরা ব্যবহার করছি, সেই ক্ষেত্রেও অনেক সময় কী হয়, বায়ু দূষণ হয়। যেমন ধরো কোনো একটা মেশিন চালাচ্ছি, সেখান থেকে যে ধোঁয়াটা বেরিয়ে আসছে, ঠিক আছে, তাহলে বা কোনো একটা বড় যন্ত্র চালাচ্ছে, সেখান থেকে যে ধোঁয়াটা বেরিয়ে আসছে, তার দ্বারা পরিবেশ বা বায়ু দূষিত হচ্ছে। বোঝা গেল? আচ্ছা, নেক্সট আছে কি, ভৌমজলস্তর। ভৌমজলস্তর কীভাবে দূষিত হচ্ছে বা কীভাবে নেগেটিভ প্রভাব পড়ছে না, অতিরিক্ত পরিমাণে যখন আমরা ভৌমজল তুলে নিয়ে আসছি, তখন কী হচ্ছে, যে ভূগর্ভস্তরের যে ভৌমজলস্তর, সেই ওয়াটার টেবিল যাকে বলা হচ্ছে, সেই গ্রাউন্ড ওয়াটার টেবিলটা নেমে যাচ্ছে। এবং এর ফলে কী হচ্ছে না, অনেক সময় দেখা যায় যে আর্সেনিকের মাত্রাটা অনেক বৃদ্ধি পেয়ে যায়। ওকে, আচ্ছা। আর তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আমরা এখান থেকে গ্রাউন্ড ওয়াটারের সঙ্গে ভৌমজলস্তরের সঙ্গে মৃত্তিকা রিলেট করতে পারি কি, ওই যে বললাম যে বেশি পরিমাণ যখন ভৌমজল তুলে যখন আমরা কি জলসেচ করছি, তখন মৃত্তিকার যে উপরিস্তরটা থাকছে, সেই উপরিস্তরে কী হচ্ছে, লবণতার পরিমাণটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে। ক্লিয়ার? ওকে, আজকের ক্লাস তাহলে এখান পর্যন্ত থাক। তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখোনি, প্লেলিস্টে সব ভিডিও রয়েছে, সেখানে দিয়ে দেখে নিতে পারো, বা ভিডিওসও পেয়ে যাবে লাইভ ক্লাসে। হ্যাঁ, আমি প্রত্যেকটা চ্যাপ্টারের ছোটো ছোটো টপিকগুলোকে নিয়ে আলোচনা করি। মোটামুটি আমার এই ক্লাস যে দেখবে, তাকে আশা করছি আর কোনো সেরকম রেফারেন্স বই বা কিছু অত ভালো করে আর যে না পড়লেও মোটামুটি একটা তার ধারণা তৈরি হয়ে যাবে, বা কোনো একটা রেফারেন্স বই পড়লেই আরামসে সে লিখতে পারবে পরীক্ষায়। বোঝা গেল? তার কারণ হচ্ছে কি, এখানে যে কনসেপ্টটা যে তোমাকে দেওয়া হচ্ছে, যে ধারণাটা দেওয়া হচ্ছে যে কোনো টপিক সম্পর্কে বা যে কোনো ছোটো ছোটো যে টপিকগুলো নিয়ে, এটা তুমি অন্য কোথাও আর পাবে না। তো তোমরা যদি নতুন হয়ে থাকো, তাহলে আমার সাথে থাকো, আমি তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা ছোটো ছোটো টপিককে আলোচনা করে দেবো। ক্লিয়ার? ওকে, ধন্যবাদ।